প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি রতন তালুকদার লাইভে। শেখ হাসিনা গত সপ্তাহে দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করার পর, বিশেষ করে সংবাদ সম্মেলনটি ছিল দেশি বিদেশি সাংবাদিকদের সাথে অডিও বার্তায়, তিনি ভিডিওতে আসেনি। যে কারণে ওই সংবাদ সম্মেলনটি অনেক আলোচিত হলেও শেষ পর্যন্ত তিনি যখন ভিডিওতে দেখা যায়নি, অনেকেই সেই নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অনেকেই আহত হয়েছেন। এদিনের সেই সংবাদ সম্মেলনটি অনেক মানুষের প্রত্যাশা ছিল দীর্ঘদিন পর শেখ হাসিনাকে দেখতে পাবে। এমনকি তার দলীয় নেতা কর্মীদেরও অনেকেই চেয়েছিল তিনি হয়তো অন্তত ভিডিওর মাধ্যমে মানুষের সামনে আসবেন, কিন্তু তা হয়নি। যাই হোক, সেটার ব্যাপারে বর্তমান সরকার, বিএনপি সরকার স্বাভাবিকভাবেই খেপেছে। যদিও এই বিএনপি সরকার ভারত সরকারকে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য চিঠি চালাচালি করেছেন। শেখ হাসিনা একজন দণ্ডিত আসামি। এই গ্রাউন্ডের উপরেই তারা সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চান। এর মাঝে এই সংবাদ সম্মেলন, যে বিষয়টিকে বিএনপি সরকার একেবারেই স্বাভাবিকভাবে নেয়নি, যার বহিঃপ্রকাশ ঘটেছে বিভিন্নভাবে। আজকেই ভারতের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত সুন্দর পরিবেশে আলোচনা, এবং আলোচনা মাঝে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের যে ছবিটি দেখা গেছে, তাতে অনেকেই আশাবাদী, আবার অনেকেই নিরাশ। এই কারণেই যে সমস্ত ইস্যু নিয়ে কথা বলেছেন দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে, মূল একটি দাবি কিন্তু সেখানে সবচেয়ে জোরালো ছিল। সেটি হলো শেখ হাসিনা সম্প্রতি বিদেশি সাংবাদিকদের সাথে যে আলোচনা করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, সেটি সরকার স্বাভাবিকভাবে নেয়নি এবং তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায়। মজার ঘটনা হলো, গত প্রায় 2-3 সপ্তাহ ধরেই শেখ হাসিনার ঘরে ফেরা, বিশেষ করে বাংলাদেশে ফিরে আসা নিয়ে চমৎকার উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে। তিনি বলছেন তিনি ডিসেম্বরের মাঝেই দেশে ফিরবেন। তারপর তিনি সেই সংবাদ সম্মেলনে আবার বিষয়টিকে পুনর্ব্যক্ত করে বললেন, যা হবে সকলেই মেনে নিয়ে তবু আমি দেশে যাব, আমি দেশের মানুষের পাশে থাকতে চাই, দেশে মরতে চাই, ব্লা ব্লা, এরকম অনেক কথা। কিন্তু সরকার কিন্তু বিষয়টিকে স্বাভাবিকভাবে যে নেয়নি, তার বহিঃপ্রকাশ আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মাঝে আলোচনায় বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে উপস্থাপন করা হয়। ডিটেলস, ভিতরের অনেক কথাই জানা যায়নি, তবে হেডলাইন যদি বলা হয় তবে বলতে হবে যে এই আলোচনায় শেখ হাসিনার প্রত্যাপন কে নিয়েই কথা উঠেছে এবং তা আলোচনায় এসেছে। বিষয়টি অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, সেটা স্বাভাবিক, ব্যাখ্যার কোনো শেষ নেই। কিন্তু কাকতালীয়ভাবে এখানে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হলো ইন্ডিয়ান যে ইন্টেলিজেন্স এজেন্সি র, যেটাকে বলা হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, তার যে প্রধান পরাগ জৈন, তিনি তার
3-4 জন সহকর্মী নিয়ে একটি স্পেশাল বিমানে ঢাকা আসেন গতকালই, এবং তিনিও ঢাকা এসে তারেক রহমানের যে ইসে রয়েছেন, আপনার সামরিক উপদেষ্টা রয়েছেন, তার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। তো এই দুটি বিষয়, এক হাই কমিশনারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, আবার রর যে চিফ প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর, দুটি বিষয় কিন্তু অত্যন্ত আলোচনায় এসেছে। কিসের জন্য, কেন রর যে চিফ তাকে বাংলাদেশে আসতে হলো, এবং তিনি এসে শামসুল ইসলামের সঙ্গে কথা বললেন। শামসুল ইসলাম হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, তার সঙ্গে তার কথা হয়েছে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গেও কিন্তু হাই কমিশনার নিজে সাক্ষাৎ করেছেন। এখন পর্যন্ত যতটুকু খবর পাওয়া যায় বা অনুমান করা যায় বা আজ করা যাচ্ছে, সেটি হলো শেখ হাসিনার ইস্যুটি সবচেয়ে বড় ইস্যু। কারণ বিএনপি কোনোভাবেই মেনে নিতে পারছে না যে ভারতীয় প্রেস ক্লাবে, বিশেষ করে দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন সাংবাদিকদের সঙ্গে কথা বলল। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে এতটুক গুরুত্ব এর আগে দেওয়া হয়নি, যখন রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরের ভিতরেই দেশে ফিরবেন। ভারত সরকার অবশ্য একটি কথা বারবারই বলেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্পোক পারসন রণধীর জয়সওয়াল, তিনি কিন্তু বলছে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সাথে ভারত সরকারের কোনো ধরনের সম্পর্ক নাই। তারা পরিষ্কার করে একাধিকবার বলেছে, প্রেস রিলিজে তারা জানিয়েছে, নিয়মিত যে প্রেস ব্রিফিং হয় দিল্লিতে, সেখানে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই মুখপাত্র একেবারে স্পষ্ট ভাষায় একাধিকবার বলেছেন শেখ হাসিনার সংবাদ সম্মেলন বা তার রাজনৈতিক কর্মকাণ্ড, তার দলের লোকদের সঙ্গে তার কি ধরনের আলাপ আলোচনা, বিভিন্ন সভায়, বিশেষ করে ভার্চুয়ালি তিনি বিভিন্ন সভায়, নিউ ইয়র্কে হোক, লন্ডনে হোক, মধ্যপ্রাচ্যে হোক, অস্ট্রেলিয়া হোক, শেখ হাসিনা কিন্তু দীর্ঘদিন যাবৎ এভাবে বক্তব্য দিয়ে আসছিলেন। তা নিয়ে ভারত সরকারের কোনো ধরনের ইন্ধনও নেই, এবং ভারত সরকার এই ব্যাপারে বিন্দু বিসর্গ কিছু জানে না বলেই তারা জানিয়েছে এটা ভারতের সরকারের আওতায়ও পড়ে না বলে এই বিষয়টি তারা জানিয়েছে। যেহেতু তারা পরিষ্কার বলেছে এই শেখ হাসিনা তার দলীয় নেতা কর্মী সহ সাংবাদিকদের সাথে কথা বলার সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। এদিকে বিভিন্ন বিষয়ে যখন কথা হচ্ছে, তার মাঝে বিএনপি এত হার্ড লাইনে গিয়েছে, সেটা হার্ড লাইন বলতে এমন বোঝা যে বিএনপি এই যে সেপ্টেম্বরে ভারতে ব্রিক্সের সম্মেলন হবে, সেই ব্রিক্স সম্মেলনে কিন্তু ভারত তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। কারণ বাংলাদেশ যদিও ব্রিক্সের সদস্য নয়, তবু নরেন্দ্র মোদী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপি বা সরকারের মনোভাব তারেক রহমান যাচ্ছেন না। সেটা যাওয়ার গুরুত্ব কতটুকু, না গেলে কি হবে, সেটা পরের কথা, সেটা বিভিন্ন জন বিভিন্ন প্রেক্ষাপটে ব্যাখ্যা করবেন। এই ব্যাপারে আমিও পরে আপনাদেরকে দু এক কথা বলতে চাই। এর আগে বলি যে পরাগ জৈন, যিনি রর
চিফ বাংলাদেশে এসেছে, তিনি কিন্তু ডিজি বাংলাদেশের যে নিরাপত্তা সংস্থা ডিজিএফআই, তাদের আমন্ত্রণেই তিনি এসেছেন। কেন এসেছেন? সামরিক বিষয়ে অনেক কিছুই জানা যায় না। সামরিক কর্মকর্তাদের এক দেশ থেকে আরেক দেশে যাওয়া বা তাদের বৈঠক সম্পর্কে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তারা কিন্তু খুব বেশি ব্রিফ করে না, এবং সেটা নিয়ে এত আলোচনাও হয় না। যতটুক আলোচনা হয় সংবাদপত্র বা সাংবাদিকদের মাঝে, যে বিষয়টি কেন হলো, কি হলো, কিন্তু কর্তৃপক্ষকে প্রশ্ন করলে এর কোনো সদুত্তর কখনোই পাওয়া যায় না। বিষয়টি ডিফেন্স সম্পর্কিত বলেই সম্ভবত ওই খবরটি সবসময় চাপা পড়ে যায়। কিন্তু আমাদের একটা সন্দেহ সবসময় থাকে, সাংবাদিকদের হোক বা সচেতন মহলের, যে একই সঙ্গে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে হাই কমিশনার দেখা করতে গেলেন, ঠিক এর আগেই আবার রর চিফ আমাদের দেশে একেবারে স্পেশাল বিমান নিয়ে আরো 4 জনকে সঙ্গে নিয়ে তিনি এসেছেন। বিষয়টি কেন, কি ব্যাপার, যদিও প্রাথমিকভাবে যেটা বলা হয়েছে তা আগেই বললাম। এইদিকে কিন্তু বিএনপির এই ভূমিকায় জামাত খুব বেশি কথা না বললেও এনসিপি কিন্তু কথা বলছে। এনসিপি কথা বলছে যে বাংলাদেশের ভূখণ্ডে শেখ হাসিনা তার দলীয় কর্মী এবং নেতাদের দিয়ে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে, তাহলে তো সেটাই রাষ্ট্রবিরোধী হবে, এবং সেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড তারা চায় না। তারা স্বাভাবিকভাবেই তারা মনে করেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে হাই কমিশনারের বৈঠকটি এক ধরনের অর্থহীন। তাদের যুক্তি যে একদিকে শেখ হাসিনাকে ভারত সুযোগ দেবে রাজনীতি করার, ভারতের মাটিতে বসে, আবার অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে, বিষয়টি অর্থহীন। ওটা তাদের বক্তব্য। এবং তারা আরো বলছে যে প্রত্যাপন করতে হবে। সাথে সাথে তাদের যুক্তি, তারা হাদি হত্যাকারী হিসাবে যে আলোচিত ভারতে যে 2 জন ধরা পড়েছিল, তাদেরকে ফেরত দিতে হবে, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। তো বিষয়টি এরকম দাঁড়াইলো যে আওয়ামী লীগ অস্থিরতা, কিন্তু আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত অস্থিরতা করতে পারে, অরাজকতা সৃষ্টি করতে পারে এমন কোন ঘটনা কিন্তু গত 2 বছরে আওয়ামী লীগ করেন নাই। বিক্ষিপ্ত মিছিল, গোপালগঞ্জের ঘটনাটি আপনারা জানেন, যে গোপালগঞ্জের ঘটনাটি যখন ঘটেছে সেই ডক্টর ইউনূসের আমলে, সবকিছুর মিলিয়ে আওয়ামী লীগ নিজেই তো দৌড়ের উপর বলতে গেলে। এবং আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের কোনো সমস্যা না হলেও তারা তো পালিয়ে ভারতে আর রয়েছে। কিন্তু এই যে আওয়ামী লীগের দেশের ভেতর হাজার হাজার নেতা কর্মী, বিশেষ করে ছাত্ররা যাদের কম বয়স, ওরা আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা থেকে দূরে, ওদের যে সম্ভাবনাময় জীবন, সেখানে ওই যে ওদের পড়াশোনা, সবকিছুই স্থগিত। ওদের কি হবে? অপরাধ তো আওয়ামী লীগ সরকার করেছে, ওদের কি হবে? আর বিশেষত অপরাধ করেছে সরকার, তাতে আওয়ামী লীগের সমস্যা কি? এই যে আওয়ামী লীগের উপর এখন শুনি যে বলে তারা আওয়ামী লীগেরও বিচার করতে হবে, এ নিয়েও কথা হয়েছে। এবং আমেরিকা এবং ভারত চাচ্ছে দেশে একটি পরিবেশ আসুক, যে পরিবেশে অন্তত সবাই রাজনীতি করতে পারে, রাজনীতির মাঠটি যেন সবার জন্য গ্রহণযোগ্য হয়, রাজনৈতিক মাঠে যেন সবাই খেলতে পারে। আওয়ামী লীগের সরকারের কতিপয় ব্যক্তি দুর্নীতি করেছে, শেখ হাসিনা ফ্যাসিস্ট, আপনার বিচার হবে, সবকিছুই হবে, কিন্তু দলের অপরাধটা কি? দল কেন
তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। এই দলটি মুক্তিযুদ্ধের পক্ষের দল, এই দলটির নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, অনেক কথাই বলা যেতে পারে। সেটা সেটা বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন, কিন্তু দিন শেষে আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। 80 বছরের এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎ এরকম ভাবে একটি ঘোষণায় বন্ধ হয়ে যাবে, তা হয় না এবং হতে পারে না। আওয়ামী লীগকে জব্দ করতে অনেক চেষ্টা, অনেকবার অনেক শাসক পাকিস্তান আমল থেকে শুরু করে হয়েছে, কিন্তু শেষ হয়নি। আবার এই আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে এবং দেশটি স্বাধীন হয়েছে। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে ভারতের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক স্বাভাবিক হওয়ার জন্য যে পরিমাণ দু সরকারের মাঝে সমঝোতার প্রয়োজন, সেই সমঝোতায় আসা প্রয়োজন একটি প্রতিবেশীর সঙ্গে। এবং এই প্রতিবেশী এমন প্রতিবেশী নয় যে 2-4-5 হাজার মানে 2-4-500 মানে সীমান্ত, কিলোমিটার সীমান্ত, তার নয়। ভারতের সঙ্গে 4,000-এর উপরে বাংলাদেশের সীমান্ত। বলতে গেলে দেশের 3 দিক থেকে পুরোপুরি ভাবে বাংলাদেশকে ঘিরে রেখেছে। শুধু অল্প বিস্তর সেই পার্বত্য চট্টগ্রামের দিকে মায়ানমারের সঙ্গে, বাকি তো দক্ষিণের দিকে সমুদ্রের সাথে। তো এই যদি জিওগ্রাফিক্যাল সিচুয়েশন হয়, সেখানে একজন প্রতিবেশীর সঙ্গে, আমাদের সঙ্গে তো ভারতের ব্যবসা বাণিজ্য সবই রয়েছে, এখনো ব্যবসা হচ্ছে প্রতিদিনই। এই সপ্তাহে তো ডিজেল আসতেছে, বিদ্যুৎ আসতেছে, এই সপ্তাহে কাঁচামরিচও আসলো। সেটা বলছি না, বিজনেস দু দেশের মধ্যে থাকবে। তারপর তার মাঝেও ভারতের থেকেও একটি অগ্রণী ভূমিকা ভারতকে নিতে হবে। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে হলে ভারতের মতো দেশকেও ছাড় দিতে হবে। শুধু ছাড় নয়, ভারতে এমনটি করতে হবে যাতে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব, এই যে বাংলাদেশে চিৎকার করে বলা হয় আধিপত্যবাদ আধিপত্যবাদ, এসব কিছুর ফয়সালা প্রয়োজন। তা না হলে জনমনে যে ধরনের বিতৃষ্ণা, যে ভারত বিরোধিতা, সেটি ভয়াবহভাবে শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমলে, বিশেষ করে ওই ছাত্রগণ আন্দোলনের পরে। তা থেকে ভারতকে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য ভারতের ছাড় দিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটিকে জোরদার করতে হবে, এবং এটার সূচনা মনে হয় ভারত করছে। এবং বিএনপি সরকারও আন্তরিকভাবে হয়তো ভারতের সঙ্গে সম্পর্ক চায়। কারণ এখানে একটি বিষয় বলা প্রয়োজন যে বিএনপি কিন্তু ক্ষমতায় আসছে। এর আগে অর্থ এটা নয় যে বিএনপি এর আগে ক্ষমতা, বিএনপি এর আগে তিনবার ক্ষমতায় ছিল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, তাদের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক ছিল, মতভেদ পার্থক্য ছিল, কিন্তু সম্পর্ক ছিল, এরকম জটিল ছিল না। খালেদা জিয়ার 3বারের শাসনে ভারতের সঙ্গে সম্পর্ক এমন জটিল ছিল না। এদিক সেদিক হইতেই পারে, এটা হবে এবং হওয়াও উচিত। এই কারণেই উচিত, কারো চাপিয়ে দেওয়া কর্তৃত্বকে তো গ্রহণ করা যায় না। আমরা বন্ধুত্ব চাই, সমতার ভিত্তিতে বন্ধুত্ব। ভারত আমাদের উপর চাপিয়ে দেবে বন্ধুত্ব, চাপিয়ে দেওয়া বন্ধুত্ব হয় না। চাপিয়ে দেওয়া যেটা হয় সেটা হলো জুর যার মুল্লুক তার মতো অবস্থা হয়, কিন্তু এটা তো আমরা চাই না। ভারত বন্ধু দেশ, ভারত মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা করেছে, অনেকেই স্বীকার করতে চায় না, কিচ্ছু আসে যায় না। ইতিহাস তো আর পাল্টে দেওয়া যায় না, সাময়িক পাল্টে দেওয়া হচ্ছে। আমাদের দেশে এখন ইতিহাস সাময়িকভাবে অনেক পাল্টানো হচ্ছে, ভিন্ন পথে যাচ্ছে। তো যে বিষয়টি বলছিলাম যে ব্রিক্স সম্মেলন যেটা হচ্ছে সেপ্টেম্বরে, সেখানে কেন বাংলাদেশের যাওয়া প্রয়োজন? সেই ব্রিক্স এর সঙ্গে চায়না, রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, এই সমস্ত দেশগুলি তো ব্রিক্স তৈরি করেছে। তারপরে ব্রিক্স আবার নতুন করে এসেছে, ইজিপ্ট এসেছে, সৌদি আরব এসেছে, ইউনাইটেড আরব আমিরাত এসেছে, এরকম আরো কয়েকটি দেশের এর মাঝে এসেছে। সকল দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা এখানে আসবে। তা আমাদের বিএনপি সরকারের
প্রধানমন্ত্রীর এটাও কিন্তু একটি অপরচুনিটি যে এই আন্তর্জাতিক এই সম্মেলনে তাকে যেহেতু ভারত দাওয়াত দিয়েছে, মোদি যেহেতু তাকে যেতে বলেছে, আমার মনে হয় এই আন্তর্জাতিক সম্মেলনে তারেক রহমান সাহেবের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যাওয়া উচিত। আগেই বলছি, বাংলাদেশ কিন্তু ব্রিক্সের সদস্য নয়, কিন্তু তাকে দাওয়াত দেওয়া হয়েছে এই কারণেই, অবজারভার হিসাবে। এবং এই সুযোগটু বিএনপি সরকার বা তারেক রহমানের নেওয়া হচ্ছে। সেখানে গেলে তার সঙ্গে হয়তো আন্তর্জাতিক আরো অনেক নেতাদের সঙ্গে বৈঠক হবে, মোদির সঙ্গে 1-to-1 বৈঠক হবে, মোদির সঙ্গে 1-to-1 মুখোমুখি বৈঠকে হয়তো অনেক কিছু চেঞ্জ হইতে পারে। হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তো বললেন যে মোদি তারেক রহমান সাহেবকে পছন্দ করেন। তারেক রহমানকে তিনি একাধিকবার, খালেদা জিয়া মারা যাওয়ার পরে তাদের স্পিকার এসেছিল, সুখবার্তা পাঠিয়েছে, টেলিফোনে মোদি কথা বলেছে তারেক রহমানের সঙ্গে। এই সমস্ত বিষয়গুলোকে কাজে লাগিয়ে দুদেশের সম্পর্ককে উন্নয়ন করার একটি সুযোগ আসতে পারে এবং সুযোগ হতে পারে, এবং এই সুযোগটুকু গ্রহণ করা উচিত। সেটা হোক ভারতীয় পক্ষ, হোক বাংলাদেশ পক্ষ, দুপক্ষেরই আন্তরিক মনোভাব থাকতে হবে। এবং সমতার, আমি একটি কথা বারবার বলি, ছোট বড় ইস্যু না, ইস্যু হলো দুটি দেশের মাঝে সমতার ভিত্তিতে সম্পর্ককে উন্নয়ন করতে হবে। যেন আমরা বলতে না পারি যে আমরা ভারতের দ্বারা বৈষম্যের শিকার হচ্ছি। বৈষম্যের শিকার বলতে বোঝাচ্ছি যে ভারত বড় রাষ্ট্র দেখে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে অনেক কিছু। সে সমস্ত বিষয়গুলোর ফয়সালা হওয়া দরকার। আমার মনে হয় এই ফয়সালাই হবে পূর্ব সত্য, কিভাবে দুটি দেশের মাঝে, জনগণের মাঝে সম্পর্কের উন্নয়ন হতে পারে। এবং শেখ হাসিনার প্রসঙ্গটি নিশ্চয়ই আলোচিত। শেখ হাসিনার ব্যাপারটি অনেকটাই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে তাদের সঙ্গে সম্পর্ক নেই। তবে আমার মতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নের জন্য আওয়ামী লীগকে ভারতের মাটিতে বসিয়ে রাজনীতি করার সুযোগ থেকে দূরে রাখতে হবে। জানের জন্য, জান বাঁচিয়ে তো তারা পালিয়েছে, আত্মরক্ষা করতে হবে, সেটার জন্য তারা পালিয়েছে, হইতেই পারে। কিন্তু একটি দেশ থেকে পালিয়ে আরেক দেশে গিয়ে, আবার যে দেশ থেকে গিয়েছে সেই দেশের রাজনীতির চর্চা বাইরের দেশে বসে করা, সেটা কতটুকু মানে গ্রহণযোগ্য হইতে পারে সেই দেশটির জন্য বা আমাদের দেশটির জন্য। তো এই বিষয়টি নিশ্চয়ই আলোচনার আরো ব্যাখ্যা, আরো বিশ্লেষণ, আরো গভীর আলোচনার প্রয়োজন রয়েছে। পরিস্থিতি যেহেতু শীতল পরিস্থিতি থেকে তারেক রহমান সাহেবের সঙ্গে হাই কমিশনারের যে বৈঠক হয়েছে, সে বৈঠকের পরে যদি মোদি এবং তারেক রহমানের বৈঠকটি হয়, আলোচনার টেবিলে বসলে অনেক কিছুই সমঝোতার মাধ্যমে সম্পন্ন হয়, পরিবেশ নতুন মোড় নেয় এবং সম্পর্কের উন্নয়ন হয়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা নিরাপদ থাকুন। ধন্যবাদ।